মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায়। দ্বিতীয় ঘন্টাতেও আমাদের সাথে একজন সফল মানুষ রয়েছেন। দ্বিতীয় ঘন্টাতে আমরা কথা বলবো বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী আশরাফুল হকের সাথে। শুনতেই কেমন একটা রোমাঞ্চকর ব্যাপার মনে হচ্ছে, তাই না কিবরিয়া? দর্শক চলুন বা তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। যেটা বলছিলাম যে আপনার কাজটা এমন যেটা শুনলেই একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার মনে হয়। তো অ্যাডভেঞ্চার আসলে কতটুকু জড়িয়ে আছে জীবনের সাথে? হ্যাঁ, শুরু থেকেই যখন থেকে কাজ করছি অ্যাডভেঞ্চার, যেহেতু বন্য প্রাণী বা বন নিয়ে কাজ করতে হলে যেতে হবে সবচাইতে দূরের জায়গাগুলিতে, যে জায়গাগুলিতে আসলে যাওয়ার সুযোগ হয় না। সো অ্যাডভেঞ্চার পড়তে পড়তে। কত বছর হলো এই কাজে? আমি কাজ করছি 2009 সাল থেকে বন্য প্রাণী নিয়ে। সো 6-7 বছর। 6-7 বছর। তার মানে এক্সপেরিয়েন্স গুলো এখন অনেক কাঁচা, মানে অনুভূতির জায়গাটা থেকে। হ্যাঁ, মানে হয় না 2009 সালের ঘটনা মনে হয়তো এই তো সেদিন, কিন্তু এই তো সেদিনের আগে আমরা অনেক দূরের গল্পটাই শুনতে চাই, ছোটবেলার গল্প। কোথায় বড় হয়েছেন এবং শৈশবটা কেমন ছিল? আমার জন্ম ছিল ঢাকাতেই, বর্ন এন্ড বট আপ ঢাকা সিটিতেই। যদি জন্মের জায়গার কথা বলি, সেটা ছিল বাসাবোতে। একদম ছোটবেলায় জন্ম নিয়ে যে এলাকাটা দেখা, সেটা বাসাবোতে। দেন বাসাবোতে ক্লাস 3 পর্যন্ত ছিলাম। দেন আমরা শিফট করে চলে আসি এখন আমি যেখানে আছি, নতুন ঢাকা পুরান ঢাকার সংযোগস্থল টিকাটুলি। আচ্ছা, ওইখানে এখন পর্যন্ত আছি। সো প্রায় 20-22 বছর ধরে এখানে আছি। ছোটবেলাতে বাসাবোর একটা স্কুলে ছিলাম, দেন এই এলাকায় এসে এরিয়ার সারাউন্ডিং স্কুল কলেজগুলোতে পড়া। কেমন ছিল? মানে পশু পাখি প্রাণী এগুলো খুব পছন্দ করতেন? মানে অনেস্টলি ঢাকা শহরে থেকে আসলে পশু পাখি দেখার খুব একটা অপশন ছিল না। তবে মোড়, তারপরে আরো বেশ কয়েক জায়গা তো আছে, এখানে সবই দেখা যায়, পাখি থেকে শুরু করে খাঁচার মধ্যে। হ্যাঁ, না, ছোটবেলাতে আমার একটা কুকুর ছিল। মানে সেই কুকুরটা ছোটবেলাতে আসতো, খেতে দিতাম যখন অনেক ছোট, আমি ক্লাস 1-2-তে। সেটাই আমার একমাত্র ওয়াইল্ড লাইফ বলবো না, বাট কোনো ধরনের প্রাণী রিলেটেড এক্সপিরিয়েন্স। বাট সেটা ক্লাস 3 এর দিকে থাকতে কোনো একভাবে সেটা কেউ একজন বিষ দিয়ে মেরে ফেলে। ওই ইনসিডেন্টটা একটা মনে দাগ কাটা। এখন যদি মনে করি, আমি পিছনে ফিরে যাই যে ছোটবেলায় ছিল কিনা আপনার প্রশ্নের ভিত্তিতে, তখন মনে হয় যে হ্যাঁ, ওইটা একটা স্মৃতি ছিল। বাট ওভারঅল যখন বাসাবোতে আমরা ছিলাম, তখন এখনকার মতো ছিল না ঢাকা শহরটা। কিছু আমার বাসার আশেপাশেই আমার মনে পড়ে একটা ঝিল ছিল, কিছু মাঠ ছিল, খেলাধুলা করতাম। বছরের নির্দিষ্ট একটা সিজনে গাছপালা এগুলো একটু দেখা হতো। সো দ্যাট ওয়াজ এভরিথিং অ্যাবাউট দিস নেচার অ্যান্ড থিং। বাট ওয়াইল্ড লাইফ অ্যাকচুয়ালি ওইভাবে কখনো ছোটোবেলা বা ইনফ্যাক্ট আমি প্রফেশনে শুরু করার আগেও খুব একটা আগ্রহ ছিল, কিন্তু দেখার বা কিছু করার স্কোপ আসলে কখনো হয়নি আর কি। বাট কাজ শুরু করার পরই। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল? মানে একটা এইম থাকে না, ছোটবেলাতেই কিন্তু তৈরি হয়ে যায়। হ্যাঁ, ছোটবেলাতে তৈরি হয়। আসলে স্পেসিফিক একটা কিছু হওয়ার ইচ্ছে কখনো করিনি। একজন খেলোয়াড় থেকে শুরু করে যখন যেটা দেখতাম, যখন হয়তো কোনো ভালো খেলা দেখছি তখন মনে হলো খেলোয়াড় হব। যখন আবার কোনো ভালো কাউকে অভিনয় করতে দেখলাম, ভাবলাম অভিনেতা হওয়া যায় কিনা। আবার এক্সাইটিং কোনো মুভি দেখলাম যেখানে ওয়ার মুভি বা যুদ্ধ নিয়ে আছে, তখন পাইলট হওয়া যায় কিনা। মানে এমন কিছু নাই যে চিন্তা করি নেই হব না। বাট আমার পড়াশোনা যেহেতু ফরেস্ট্রি এবং এই বায়োডাইভার্সিটি কনজারভেশন নিয়ে, পড়াশোনা শুরু করার পর থেকে আমি একজন যেটা এখন করছি এটাই হতে চেয়েছি, এর বাইরে কিছু হতে চাইনি যখন থেকে আমি পড়া শুরু করলাম। ফাইন, তাহলে আমার মনে হয় যে কি করছেন সেটা সম্পর্কে আমরা দর্শকদের একটু ধারণা দিয়ে নিতে পারি এবং তারপরে আমরা আড্ডাতে ফিরি, সেটাই বরং ভালো হবে। অদিতি, আমরা আমাদের সাথে যিনি অতিথি হয়ে রয়েছেন তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে এভাবে বলবো, আশরাফুল হক একজন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী, যিনি 2009 সালে সুন্দরবন টাইগার প্রজেক্টে যোগদানের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কাজের শুরু করেন। একই সালে টাইগার রেসপন্স টিম নামে 29টি দল গঠন করেন তিনি। এসব দলের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন স্থানীয়রা। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, প্রয়োজনীয় সব সাহায্যের ব্যবস্থা করা, বাঘ বাঁচানো সহ নানা ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন আশরাফুল হক। 2014 সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন। সারা বিশ্ব থেকে নানা ক্ষেত্রে উদীয়মান নেতাদের নির্বাচন করে এই আয়োজনে অংশ নিতে আমন্ত্রণ জানায় মার্কিন সরকার।
এছাড়া 2011 সালে জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডন আয়োজিত গ্লোবাল কনজারভেশন মিটিংয়ে অংশ নেন তিনি। 2013 সাল থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার ICUN বাংলাদেশে ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এই কাজগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তবে যে আলোচনা ছিলাম ছোটবেলার কথা হচ্ছিল, তো একটু পরিবার সম্পর্কে শুনি। পরিবারে কে কে ছিলেন? আমার পরিবার খুব বড় না, ছোটই। আমরা 2 ভাই, আমি ছোট। আমার বড় ভাই তিনি একজন ডক্টর, এখন বাংলাদেশ সরকারের BCS ক্যাডারে কর্মরত আছেন। আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছিলেন গুপ্ত সংকেত পরিদপ্তর পরিচালক হিসেবে। তিনি 2008 সালে মারা যান। আর আমার মা একজন গৃহিণী। সো এই আমাদের টোটাল পরিবার। আর আমার ভাবি আছেন, আর আমি বিয়ে করেছি 2015-তে। একদম পুরো বায়োডাটা পেয়ে গেছি আমরা। ছোট ছোট স্টোরিগুলো একটু বের করার চেষ্টা করি। পড়াশোনা তো আপনি এটার উপরেই করলেন, বন্যপ্রাণী সংরক্ষণ। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আচ্ছা, তো তারপর কাজে যোগদানের জায়গাটা কবে নাগাদ হলো? আচ্ছা, আমি যখন ফরেস্ট্রিতে 4th ইয়ারে পড়ছি, অ্যাকচুয়ালি তখনই আমার প্রথম হাতে করি যে আমাদের আসলে একটু আগে একটু বলি, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট নিয়ে আমরা যারা কাজ করি বা যারাই কাজ করছেন, এনভায়রনমেন্টের জন্য কিছু করার জন্য না, মানে এনভায়রনমেন্ট নিয়ে ইটসেলফ করার কিছু নাই, মানুষ নিয়ে কাজ করতে হয়। কারণ এনভায়রনমেন্টের মানে একমাত্র চ্যালেঞ্জ মানুষ, এবং অ্যাট দ্য সেম টাইম যদি এনভায়রনমেন্টের জন্য ভালো কিছু করার দরকার বা কিছু করা যায়, সেটা মানুষের মাধ্যমে করতে হবে। সো আমি যখন থিওরিটিক্যালি পড়াশোনাগুলো মানে ফরেস্ট্রিতে যখন পড়লাম, যখন চ্যালেঞ্জেসগুলো জানলাম, দেন দেখলাম যে যদি কোনো কিছু কন্ট্রিবিউট করতে, ইটস অল অ্যাবাউট ওয়ার্কিং উইথ হিউম্যান বিংস। সো তখন অ্যাকচুয়ালি ধীরে ধীরে আমার ইন্টারেস্ট শুরু হলো। দেন যখন আমি 4th ইয়ারে পড়ি, তখন আমি প্রশিকা নামে একটা প্রতিষ্ঠান ছিল, তাদের সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রামস মানে সামাজিক বনায়ন, যেটার কনসেপ্টটা হচ্ছে অনেকটা যে আপনি গ্রামের যে এরিয়াগুলো যেগুলো ফাঁকা জায়গা, সেখানে আপনি গাছ লাগাবেন এবং একটা সার্টেন টাইম আপনি গাছগুলো পাহারা দেবেন বা দেখবেন। দেন 10 বছর বা 15 বছর পরে যখন গাছগুলো কাটার মতো সময় চলে আসবে, একটা সার্টেন অ্যামাউন্ট আপনি পাবেন এবং আরেকটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে আরেকবার গাছ লাগানো হবে। এর মাধ্যমে হচ্ছে এনভায়রনমেন্টের গাছের সংখ্যাটাও বাড়লো, এইটা একটা সেন্স, এবং ওইখান থেকে কিছু ইকোনমিক বেনিফিটস লোকাল কমিউনিটির দিকে গেল। এই ধরনের একটা প্রোগ্রামে ওই লোকাল কমিউনিটিগুলি যারা আসলে আমাদের সো কল্ড মানে আমাদের শহরের যে স্ট্যান্ডার্ডটা, শিক্ষা বা তাদের সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান, এর চাইতে বেশ কিছুটা পিছানো এমন এলাকা যেখানে হয়তো কারেন্ট যায়নি বা যেখানে আশেপাশে 3 গ্রাম মিলে একটা স্কুল, এই ধরনের এলাকাগুলিতে একটা কাজ করার সুযোগ আমি যখন 4th ইয়ারে পড়ি প্রশিকার মাধ্যমে আসলো, সেটা হচ্ছে সামাজিক বনায়নের কাজ করার। তো ওইখানে কাজ করতে গিয়েই মূলত পরিবেশ বিষয়ক কাজকর্মে আমার হাতে খড়ি, এবং ওই একটা কাজ থেকে অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং, ওইখান থেকে অনেকগুলো অবজারভেশন চলে আসলো, যেটা অ্যাকচুয়ালি ইন ফিউচারে আমি কি করব, কোন প্রফেশনে আমার যাওয়া উচিত বা কোথায় কি করা উচিত বা উচিত না, কোথায় কি করার আছে, এই ধরনের অনেকগুলো চিন্তা দিয়ে আমাকে সাহায্য করেছে ওই একটা কাজে। যদি মোটা দাগে বুঝি যে এরকম যে আপনি যেটা বলছিলেন যে হিউম্যান রোল কি হতে পারে সেদিকে ফোকাস করা, আমার তো মনে হয় মানে একটাই রোল আছে হিউম্যানদের, সেটা হচ্ছে যে ডিস্টার্ব করো না, প্রকৃতিকে তার মতো করে গ্রো হতে দাও, তাহলে অটোমেটিক্যালি সেখানে একটা ব্যালেন্স কাজ করবে, অটোমেটিক্যালি প্রাণীগুলো সংরক্ষিত হবে, অটোমেটিক্যালি প্রকৃতি সেই কাজটা করে দিবে। তো সেই ডিস্টারবেন্সের কাজটা আমরা মানে প্রতিনিয়তই তো করে যাচ্ছি, তাই না? তাহলে আপনার কাজের জায়গাতে আমরা একটু আসতে চাই। আপনি যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এটা তো 2009 সালে শুরু। 9 থেকে শুরু। তার আগে আপনি কি ধরনের? তার আগে আমি 1 বছর আমি কাজ করেছি সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রামগুলোতে। ইনফ্যাক্ট টাঙ্গাইলে, ব্রাহ্মণবাড়িয়াতে, এই 2টা জেলাতে আমি একদম রুট লেভেলে গিয়েছি। সেখানে গিয়ে আমি জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের প্রতি মানুষ কেন করতে চায় না। মানে একটা গাছ লাগালে তো আপাত দৃষ্টিতে কোনো ক্ষতি নেই, তাহলে কেন করছে না? সো ওইখানে গিয়ে আমি ডিসকভার করলাম যে তাদেরকে এর আগে শুধুমাত্র গাছের টাকার দিকটাই বলা হয়েছে, যে আপনি এই গাছটা যদি দেখেন 10 বছর পরে আপনি এত টাকা পাবেন, 5,000, 7,000, 10,000 একটা অ্যামাউন্ট। কিন্তু আমার কাছে মনে হলো যে না, মানে দিস ইজ নট দ্য অনলি থিং হি ইজ ডুইং। তিনি যে গাছ লাগাচ্ছেন, অন্য 8-10 জন এই কাজটা করছেন না, তিনি করছেন, এটা একটা ভালো কাজ, এটার জন্য ওনাকে ইন্সপায়ার করা উচিত। সো তখন অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমি নতুন করে নিয়ে আসলাম, ঠিক এই থিওরিটার উপরেই বেস করে গত 6 বছরও আমার কাজগুলো অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ কনজারভেশনে, যেটা কারণ মানে
তখন তাদেরকে যখন আমি বলা শুরু করলাম যে মানে ধীরে ধীরে আমি তাদের সাথে মিশলাম, কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে না শুধু টাকা পাবেন তাই না, বাট এর মাধ্যমে আপনি আপনার কমিউনিটিকে সার্ভ করছেন, আপনি আপনার সোসাইটিকে সার্ভ করছেন, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের জন্য আপনি কিছু একটা রোল প্লে করছেন। তখন আমি দেখলাম কি যে ওই একদম মার্জিনাল লেভেলের মানুষগুলি তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো যে এবং এই ভালো লাগাটাকে পুঁজি করে আপনি কিভাবে সামনের দিকে এগোলেন সেটা আমরা জানবো ছোট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল দেখছেন আপনারা, অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে। আর দ্বিতীয় ঘন্টায় আমাদের সাথে রয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী আশরাফুল হক। চলুন দর্শক তার কাছ থেকে তার বন্যপ্রাণী সংরক্ষণের গল্প শুনি আমরা। আপনার কাজের জায়গায় আমরা চলে এসেছিলাম এবং শুনছিলাম যে প্রথম যখন বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্ব আপনার উপর পড়লো, এক হচ্ছে আপনি সামাজিক বনায়ন সম্পর্কে যখন মানুষকে বুঝিয়েছেন, কনভিন্স করেছেন, সেখানে আসলে একটা ইকোনমিক ইন্টারেস্ট তো ছিল মানুষের। 10 বছর পরে হোক 15 বছর পরে হোক একটা সার্টেন অ্যামাউন্টের টাকা সে পাবে। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই আপনাকে হতে হয়েছে যে বাঘ বাঁচিয়ে আমি কি করব, বরং বাঘ মেরে ফেললে চামড়া বিক্রি করতে পারবো। তো সেখানে কি ধরনের স্ট্র্যাটেজি ছিল আপনার? আসলে যখন প্রশিক্ষার কাজটা শেষ করলাম আমি সুযোগ খুঁজছিলাম। আমি বলেছি যে আমি কমিউনিটি বেসড কাজ করব, রুট লেভেল থেকে কাজ করব, এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হলো। দেন সুন্দরবন টাইগার প্রজেক্ট, এখানে আমি দেখলাম যে একটা কাজের সুযোগ আমি দেখতে পেলাম, যেখানে তারা এমন একটা প্রজেক্ট তারা চাচ্ছেন যে সুন্দরবনের একদম গায়ের সাথে লেগে থাকা যে গ্রামগুলো সেখানে যেতে হবে, সেখানে গিয়ে ওই এলাকার গ্রামগুলির মানুষকে নিয়ে টাইগার কনজারভেশনের দিকে আসতে হবে। কনসেপ্টটা ছিল এরকম যে যে কোনো ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী বাঁচানোর জন্য আমরা 4টা জিনিস অ্যাকচুয়ালি ম্যানেজ করতে হয়, যেটাকে আমরা বলি ফুড, শেল্টার, ওয়াটার, এসকেপ। তার মানে আপনি যদি খাবারটা নিশ্চিত করতে পারেন, আপনি যদি তার থাকার জায়গা নিশ্চিত করতে পারেন, যদি ওয়াটার সোর্স নিশ্চিত করতে পারেন, এবং তার এক এরিয়া থেকে আরেক এরিয়ার মধ্যে যোগাযোগের ব্যবস্থাটা নিশ্চিত রাখতে পারেন, তাহলে বলা যাবে যে এই ওয়াইল্ড লাইফ বা এই বন্যপ্রাণীটা নিরাপদ বা সেফ। এখন এই জিনিসগুলো ম্যানেজ করতে গেলে এখন বাঘের থাকার জায়গা তো সুন্দরবন, তার মানে সুন্দরবন রক্ষার ব্যাপারটা আসতেছে। আবার এই একই সুন্দরবনের উপরে ওই গ্রামের মানুষগুলি ডিপেন্ডেন্ট, যারা প্রতিদিনই গোলপাতা বা মধু বা মাছ নেওয়ার জন্য ডেইলি একটা স্টাডিতে দেখা গেছে 1 লাখের বেশি মানুষ ডেইলি শুধুমাত্র সুন্দরবনে ঢুকছে ওই দিনের জীবিকাটা নির্ভর করার জন্য, এবং ইনডাইরেক্টলি 10 লক্ষের উপরে বেশি মানুষ সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি, এবং 1 লাখের বেশি মানুষ ডেইলি ঢুকছে কম বেশি। হিউজ, সো হিউজ কিন্তু এটা, হ্যাঁ। এবং তাদের ডিপেন্ডেন্সিটা কিন্তু এইজ ওল্ড, মানে আমি তো ভালো আরো 100 বছর আগে থেকে তারা এখানে যাচ্ছে। এমন অনেক ফ্যামিলি আপনি এখানে পাবেন যে তার বাবা গিয়েছে, তার দাদা গিয়েছে সুন্দরবনে। সো এটাকে লোকাল ভাষায় বলা হয় জঙ্গল করা। জঙ্গল করাটা তাদের কাছে একটা নোবেল প্রফেশনের মতোই। সো ওইখানে গিয়ে আপনি সরাসরি কাউকে বলতে পারবেন না যে আজকে থেকে আপনি আর জঙ্গলে যাবেন না, কারণ জঙ্গল বাঁচাতে হবে, বাঘ বাঁচাতে হবে। এই ওয়েতে যদি এইভাবে বলা যাবে না। এক্স্যাক্টলি, এই কারণে আমাদের প্রথম দিকের কনসেপ্টটা ছিল যে তাদের মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট করা সুন্দরবন সম্পর্কে, এই জিনিসটার ইম্পর্টেন্স তাদের লাইফে কি, বা এই জিনিসটার কতটুকু সেভ করাটা তাদের জন্য জরুরি, এই রিলেটেড বিষয়গুলো তাদের মাথায় আগে দেয়া। আমাদের ফিলোসফিটা ছিল একবার যদি তাকে আমি এতটুকু দিতে পারি, দেন আমার ওই মেসেজটা দেয়া ইজি হবে। কিন্তু জীবিকার প্রসঙ্গ যখন চলে আসে, ধরুন আমি নদীতে একটা মাছ ধরেছি, মাছের পেটে ডিম আছে আমি জানি, এবং মাছটা খুব রেয়ার মাছ, আমি যদি বাজারে গিয়ে বিক্রি করি আমি ভালো পয়সা পাবো, আমি তো ছেড়ে দিব না সেটা। যদিও আমি ধরনের বিজ্ঞাপন আমরা টেলিভিশনে দেখি, অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি মানুষের মধ্যে, ইট ইজ নট ওয়ার্ক, মানে এটা কাজ করে না আলটিমেটলি। আপনারা সেই জায়গাটা করছেন। কিন্তু আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে নোবেল প্রফেশন 100 বছর ধরে চলছে, সেইটাকে চেঞ্জ করার জন্য ধীরে ধীরে, ধরেন হয়তো সেটা হলো না, 50 বছরে হবে, তাদের মধ্যে শিক্ষা ঢুকিয়ে দেয়া, তাদেরকে বাইরের দিকে নিয়ে আসা, এই জায়গাগুলো ছিল কিনা? হ্যাঁ, রাইট। এটা একটা অ্যাকচুয়ালি একটা হলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু ছিল। মানে অ্যাট দ্য সেম টাইম যখন আপনি একজনকে একটা ওই প্রফেশন থেকে ফিরতে বলছি না, বাট ওই প্রফেশনের যেই 2-1টা কাজ তিনি না করলে আরো এটা ফরেস্টের জন্য কন্ট্রিবিউটিং হবে, ওই জিনিসগুলো তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ঠিক যতটুকু তার কম্পেনসেশন হচ্ছে অতটুকু একটা অল্টারনেটিভও তাকে দিতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশনটা দেয়া, এই 3টা জিনিস যখন একসাথে কাজ করে তখন ব্যাপারটা দেখা যায় যে ওয়ার্কিং। এবং ডেফিনেটলি আপনার কথা ঠিক যে একটা গ্রামের প্রথম দিকে যখন আমি গিয়ে কথাগুলো বললাম, মানে আই ওয়াজ ফরচুনেট এনাফ যে
আমি যখন প্রথম ওই গ্রামে যাই 2009-এর শেষের দিকে, তখন অ্যাকচুয়ালি টাইগার কনজারভেশন বা সুন্দরবন নিয়ে একটু হলিস্টিক লেভেলে কিছু কাজকর্ম হয়েছে, কিন্তু ডাইরেক্ট অ্যাকশন মানে গ্রামে গিয়ে ওই মানুষগুলিকে বলা এগুলি হয় নাই। তো আমি যখন বললাম প্রথম, আমার বেশ কিছু কমেন্টস কিন্তু এসেছে, যেমন কেউ কেউ আমাকে বলেছে যে আপনি কখনো বাঘ দেখছেন? আমি বললাম না, আমি তো দেখি নাই। তা আপনি কি বুঝবেন বাঘ আসলে কি? আবার আমি আরেক জায়গায় গিয়ে বললাম যে এই যে বাঘ যখন গ্রামে চলে আসতেছে তখন আপনারা তাকে পিটিয়ে মেরে ফেলছেন, হুইচ ইজ, এটা আপনি না করলেও পারেন। হ্যাঁ, আপনি এইভাবে বাঘকে কিন্তু ফিরিয়েও দেওয়া সম্ভব যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আপনারা যদি সহযোগিতা করেন। কারণ আমরা চাচ্ছিলাম বাঘকে ফিরে দেওয়ার মতো একটা টেকনোলজি আমরা তাদেরকে দেব, বাট এটা তাদের ওন করতে হবে, এটা আমরা ঢাকা থেকে গিয়ে বাঁচাতে পারবো না, ওই গ্রামেই যারা আছে তাদের করতে হবে। কারণ দেন তাদের মধ্যে রেসপন্স ছিল এরকম যে বাঘ আসলে ফিরে দিব, হ্যাঁ আমার বাবা পারে নাই, আমার দাদা পারে নাই, আপনি তো পাগল, এগুলি কি বলেন? আপনি জীবনে বাঘ দেখছেন? তাদের মধ্যে বাঘ মারা ব্যাপারটা আসলে কি? আসলে বাঙালি হিসেবে কিন্তু প্রাণী মারাটাই আমাদের অভ্যাস। এটা কি তাদের মধ্যে এরকম মানে যে তারা আমি এটাকে আপনাকে সম্মান বলি, ফিল করে? একটা সাপ দেখলে সাপটা বিষাক্ত কি বিষাক্ত না জানার আগেই হচ্ছে আমরা মারো। একটা খুঁজি যে মারা যায় কিনা। না, কিন্তু আর আমাদের মারলে মধ্যে একটা কিন্তু বাহাদুরেরও ব্যাপার আছে এখানে। হ্যাঁ, এটাই বলছিলাম যে আমার দাদা বাঘ মেরেছে, দুটো বাঘ ঝুলিয়ে রেখেছে Right. ড্রয়িং রুমে, বাঘ বলছি, দুটো বাঘের দাঁত Trophy, ঝুলিয়ে রেখেছে, হ্যাঁ, চামড়া ঝুলিয়ে রেখেছে, হরিণের চামড়া, এগুলো কিন্তু প্রেস্টিজ মনে করা হয়। অবশ্যই। তাদের মধ্যে সেন্সটা কি আসলে? তাদের মধ্যে সেন্সটা যেটা হচ্ছে যে ডেফিনেটলি কারো কাছে যদি একটা বাঘের দাঁত থাকে বা একটা বাঘের চামড়া থাকে, এটা অবশ্যই আশেপাশের 10 জনের কাছে নাই, আমার কাছে আছে। এই সেন্সে এটা একটা পয়েন্ট অফ প্রেস্টিজ ইয়ে, বাট খুব বেশি না। অ্যাকচুয়ালি বাঘের এই চাহিদাগুলি কিন্তু ওই গ্রাম লেভেলে কম, আমাদের মতো লেভেলে সোসাইটিতে বেশি। বাট যেহেতু তারা সুন্দরবনের পাড়ের মানুষ, যদি আনতে হয় তাদের ভায়াতেই আনতে হয়, Right. এই এবং, কারণে তারা ইনক্লুডেড। সেখানে মানুষদেরকে বোঝানো যে এটা আপনাদের জন্যই ভালো, কারণ আপনি যে কাজটা করছেন সেটার জন্য আলটিমেটলি ওতপ্রোতভাবে এই জিনিসটা জড়িত। Right. কিরকম সময় লাগলো, কিরকম এফোর্ট লাগলো তাদেরকে এই মেসেজগুলো দিতে? অ্যাকচুয়ালি এই পুরা প্ল্যানটা করার পরে আমরা 3-4টা ফেজে ভাগ করে নিয়েছিলাম। বাঘ বাঁচাতে হবে এই রিলেটেড মেসেজ দেওয়ার আগেই অ্যাটলিস্ট 50 থেকে 60 দিন আমরা একটা বোটে দিনটা 24 ঘন্টা এরিয়াগুলিতে থাকি, ওই লোকাল কমিউনিটিতে যাই, তাদের পারসেপশনগুলি বোঝার চেষ্টা করি যে আসলে তারা কেন বাঘটা মারতে চায়। আমি যদি অ্যাকচুয়ালি তাদের পারসেপশনটা ধরতে না পারি, আমি সলিউশনে আসতে পারবো না। সো ওই টাইমটাতে অ্যাকচুয়ালি আমরা বোঝার চেষ্টা করলাম তাদের আন্ডারস্ট্যান্ডিং, রিসার্চ চলছিল একটা রিসার্চ, সোশ্যাল রিসার্চ কাইন্ড অফ, ওই জিনিসটা করে দেন হ্যাঁ আমরা এরপরে প্রথম দফায় আমরা 29টা গ্রামে করি। তার আগেও এরকম 2-1টা ইনিশিয়েটিভ ছিল, বাট তখন আমরা ফুল সুন্দরবনে ছড়িয়ে দেওয়ার জন্য 29টা সবচাইতে বেশি বাঘ মানুষের সমস্যা সংকুল এলাকা চিহ্নিত করি। একটু মাঝখানে জানতে চাই যে রিসার্চ যে করলেন সেটার রেজাল্ট কি? কেন আসলে মানুষ বাঘ মারতে চায়? সবচেয়ে প্রধান কারণ কি? অনেকগুলো কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে যথেষ্ট সচেতনতার যে অভাবটা, যে বাঘ মারলে কি লস, এই লং টার্ম ব্যাপারটা তারা বোঝে না। 2 নাম্বার হচ্ছে বাঘ মারলে এটা নিয়ে কোনো সোশ্যাল কোনো বাধা নাই। বাঘ যখন আপনি মারতে যাবেন আরেকজন পাশ থেকে একটা লাঠি দিবে, যা মেরে আয়, মানে তার মানে একটা সোশ্যাল নর্ম এস্টাবলিশ যে বাঘ মারাটা ভালো, এটা একটা জিনিস। 3 নাম্বার হচ্ছে ল এনফোর্সমেন্ট নাই, যদিও বাঘের সংখ্যা অনেক কম, কিন্তু বাঘ মারার কারণে কখনো কারো শাস্তি হয়েছে বা এই ধরনের কোনো জিনিস নাই। আর 4th জিনিসটা হচ্ছে যে বাঘকে বাঁচানোর জন্য কমিউনিটির মধ্যে কোনো ইনিশিয়েটিভ নেই। মানে আমার মতো অনেকে যাচ্ছে, আমি এই কথাটা অনেকবার বলেছি সুন্দরবনে, যে আমি আজকে এখানে এসেছি, আমি 2 বছর থাকবো, 3 বছর থাকবো, তারপরে আমি একদিন চলে যাব। শুধু বাঘের উপর কেন আপনারা এমফাসিস দিলেন? এটা তো হরিণের উপরও হতে পারতো, অন্য বন্য প্রাণীও তো হতে পারতো। অসাধারণ একটা প্রশ্ন। বাঘ হচ্ছে একটা ইকোসিস্টেমের ফুড চেইনের টপে থাকে। হ্যাঁ, যদি একটা আমরা বলি যে টাইগার ইজ দ্য সিম্বল অফ এ হেলদি ইকোসিস্টেম, আপনি যদি একটা ইকোসিস্টেমের টপে, টপ ফুড চেইনে যেটা আছে সেটা যদি ঠিক থাকে, আপনি তার আন্ডারে যতগুলো আছে সব ভালো থাকবে। উদাহরণ দেই, একটা সুন্দরবনে বাঘ বেশি আছে মানে বাঘের খাবার, হরিণ বা শূকর, এটা সংখ্যা পর্যাপ্ত আছে, কারণ খাবার কম থাকলে তো বাঘ ভালো থাকবে না। অতএব আমি যখন বলবো বাঘ ভালো আছে, তখন তার পর্যাপ্ত হরিণ এবং শূকর, সেই যে খাবারগুলো খায় সেগুলি ভালো আছে। যখন এই তার প্রে বেস, মানে বাঘের খাবার যখন ঠিক আছে, তার মানে ওই হরিণ যেই ছোটোখাটো লতা পাতা খাচ্ছে, সে সার্ভাইভ করার মতো একটা
একটা এনভায়রনমেন্ট পাচ্ছে। তার মানে আপনি যদি শুধুমাত্র ফ্ল্যাগশিপ আমরা বলি এই জিনিসটাকে, যে ফ্ল্যাগশিপ হিসেবে আমি যদি শুধু এটাকে কনজার্ভ করি এবং এটার জন্য ওই যে ফুড, শেল্টার, ওয়াটার, অটোমেটিক্যালি এগুলো কথা বলতে হবে, জিনিস যদি আমি ম্যানেজ করি, অটোমেটিক কিন্তু ফুল সুন্দরবনসটা একটা কনসেপ্ট যায়। সো আমাদের কনসেপ্টটা ছিল এইটা, যেহেতু টাইগার একটা আইকনিক অ্যানিমেল, মানুষকে যখন আপনি বলবেন যে আপনি বাঘ বাঁচাচ্ছেন, লোকজন অনেক প্রাউড ফিল করে। আর কিছু ব্যাপার আছে, এটা আমাদের ন্যাশনাল সিম্বল। হ্যাঁ, ক্রিকেট টিমের মাস্কট বা সিম্বল, যেটা আমাদের ন্যাশনাল প্রাইড, লোকজন না বাঘটাকে ওন করে খুব তাড়াতাড়ি। সো এই কারণে আমাদের অ্যাপ্রোচটা ছিল টাইগার কনজারভেশন ইজ সেভিং দ্য সুন্দরবনস। তার মানে আমি যদি বাঘ বাঁচাই, বাঘ বাঁচালে সুন্দরবন বাঁচবে, আর সুন্দরবন বাঁচলে আশেপাশের ৭৬টা গ্রাম বাঁচবে, আর এটা বাঁচলে আমাদের দেশের প্রাইড আসবে। সো মেসেজটা এই ওয়েতে আর কি আমরা ছোট ছোট কিছু বিষয় একটু জানার চেষ্টা করি। একটা হচ্ছে যে আমরা যখন বিরতিতে ছিলাম, মাছরাঙার সংবাদ জানছিলাম, তখন ট্রাঙ্কুইলাইজারের কথা আসছিল। ওই প্রসঙ্গে আমরা একটা সময় জানি যে একটা সার্ভে হয়েছিল, সেটা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক হয়েছে যে এটা দিয়ে সার্ভে করাটা উচিত হয়নি। পরবর্তীতে লাস্ট থেকে যে সামারিটা হলো, সার্ভেটা হলো, সেখানেও দেখলাম যে এক ধরনের তর্ক বিতর্ক চলছে যে আসলে বাঘের সংখ্যা কত, ছাগল বেঁধে রেখে এক ধরনের সার্ভে করা হয়েছে। তো এই যে আসলেই সংখ্যাটা কত, এটাকে আসলে জানা যায় সম্ভব? আসলে যখন আপনি মানুষ গণনা করবেন, সেটাকে আপনি বলছেন সেন্সাস, মানে শুমারি। কিন্তু যখন একটা ওয়াইল্ড লাইফ আপনি গণনা করছেন, সেটাকে আমরা বলি এস্টিমেশন, নট নেসেসারিলি মানে এই কয়টাই। এ কারণে সবসময় দেখবেন যে কোনো ওয়াইল্ড লাইফের শুমারি শেষে সংখ্যাটা একটা রেঞ্জের মধ্যে বলা হয়, এত থেকে এত। এক কথায় যদি বলতে যাই, একদম পিন পয়েন্ট করা পৃথিবীতে কখনোই সম্ভব না কয়টা ওয়াইল্ড লাইফ আছে বা নেই। এটার কারণটা হচ্ছে কি, আর বিতর্কের কথা যেটা বললেন, বিতর্ক থাকাটা স্বাভাবিক। কারণ অ্যামাজনের ফরেস্ট ইকোসিস্টেম একরকম, আমাদের আফ্রিকা এলাকার ফরেস্টগুলি একরকম, আবার ইন্ডিয়ার আপসাইডে যেটা, সেখানে ফরেস্ট টাইপ একরকম। ইভেন আমাদের দেশে সুন্দরবন ফরেস্ট একরকম, চিটাগাং হিল ট্র্যাক্সের ফরেস্ট আরেক রকম। সো এইগুলিতে যখন আপনি ওয়াইল্ড লাইফ মনিটরিং করতে যাবেন, আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ টেকনিক্স, কোনো জায়গাতে হয়তো পায়ের ছাপ দেখে গণনা করতে হবে, কোনো জায়গাতে ক্যামেরা ট্র্যাপিং, যেটা মানে ক্যামেরা সেট করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, কোনো জায়গাতে আবার আফ্রিকাতে যেখানে ফরেস্টগুলো অনেক ফাঁকা ফাঁকা, সেখানে কিন্তু ড্রোন দিয়ে করছে এখন। কিন্তু আমাদের সুন্দরবনে যদি আপনি ড্রোন পাঠান, চারিদিকে শুধু গাছ দেখবেন, কোনো ওয়াইল্ড লাইফ দেখার স্কোপ থাকবে না। সো এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সব ফ্যাক্টর মিলিয়ে না আসলে এক একটা ফরেস্টের জন্য এক একটা সিস্টেম মোর অ্যাপ্রোপ্রিয়েট, আমি বলবো না পারফেক্ট, মোর অ্যাপ্রোপ্রিয়েট কম্পারেটিভলি, ওই ধরনের মেথডগুলো ইউজ করা হয়। সো ওই হিসাবে আমাদের লেটেস্ট যে সংখ্যাটা এসেছে 106, সেই সংখ্যাটা ক্যামেরা ট্র্যাপিং এবং পাকমার্ক মেথড দুইটার কম্বিনেশন করেই বোধহয় করেছে। বাট আমি অ্যাজ এ কনজারভেশনিস্ট আমি যেটা বলতে চাই, যে যখন 106টা বলছি আমি সরকারিভাবে আমাদের যে সংখ্যাটা এসেছে, ইটস নো ম্যাটার হোয়াট, এটা 106 কিনে, এটা যদি 126ও হতো বা এর চাইতে 10 কমও হতো, যেই পয়েন্টটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি মানে কনসার্ন হওয়া উচিত, যে একটা জিনিস আমরা বুঝতেছি, বাঘ থ্রেটের মুখে আছে। সো ওই থ্রেটগুলো মিনিমাইজ করার জন্য অ্যাকশনস আমরা নিচ্ছি কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। জি, আপনি আপনার কাজের কথা বলছিলেন যে 29টি গ্রামকে আপনারা প্রথম মানে চিন্তা করলেন যে এই গ্রামগুলো দিয়ে শুরু করতে হবে। কি কি ধরনের তখন স্ট্র্যাটেজি নিয়েছিলেন? আমরা দেখেছিলাম ওই গ্রামগুলোতে হচ্ছে সুন্দরবনের, আপনি হয়তো দেখবেন সুন্দরবনের চারিদিকে একটা রিভার বাউন্ডারি আছে, আর এই গ্রামগুলো ঠিক রিভার বাউন্ডারির পাশেই। সো ওই গ্রামগুলো ছিল সবচাইতে হটস্পট, যেখানে প্রায় প্রতি সপ্তাহেই কম বেশি বাঘ নদী পার হয়ে এপারে চলে আসতো। এবং আগে আপনারা খেয়াল করেছেন, বছরে 4বার থেকে 5বার আমরা এই খবরগুলো পেতাম যে সুন্দরবনের বাঘ বেরিয়ে এসেছে এবং মানুষের হাতে মারা গেছে। সো ওই এরিয়াগুলিতে আমরা সবার আগে কাজ শুরু করলাম, যে না, এখন থেকে বাঘ যদি এখানে বেরিয়ে আসে, প্রতি গ্রাম থেকে আমরা 7 থেকে 10 জন করে লোককে বেছে নিলাম, যাদেরকে আমরা বললাম যে আমরা আপনাদের টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, কিছু দিতে পারবো না, কিন্তু বাঘ বাঁচানোর জন্য আপনারা কাজ করবেন কিনা, আপনাদেরকে প্রশিক্ষণ বা অন্যান্য যা সরঞ্জামাদি সব দেয়া হবে, কাজ করবেন কিনা। বেশিরভাগ মানুষ আগ্রহী না, যে টাকা নাই এমন কাজ আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে কোনো আগ্রহ নাই। ইনফ্যাক্ট আগ্রহ থাকার কথা না, কারণ একটু আপনি চিন্তা করেন বা আমিও চিন্তা করি, আমি তাদেরকে যখন কাজ করতে গেলাম, আমি তাদেরকে অনেক সম্মান করতাম। আমার লজিকটা ছিল যে আমি ঢাকাতে বর্ন এন্ড বট আপ, আমি আমার লাইফে মনে পড়ে না যে খুব বেশি কমিউনিটি সার্ভিস ভলান্টারি বেসিসে আমি করেছি। হ্যাঁ, মানে আমি কখনো কিন্তু আমার এলাকাটাকে একটু একটা কিছু করি, নিজের সময়ের বাইরে 10 মিনিট সময় দেই, বিনিময়ে আমার এলাকার একটা সার্ভিস হবে, এই ধরনের কাজ আমরা কতজন আসলে করেছি? আমরা তো প্রফেশনালি কাজ করি, কিন্তু দোজ আর দ্য পিপল যারা
তার মূল কাজ কিন্তু বাঘ বাঁচানো না, সেও আমার চাইতে অনেক অর্থনৈতিকভাবে অনেক কম স্বাবলম্বী। সে দিন আনছে দিন খাচ্ছে, সে জানে না যে আজকে দুপুরে আমি খাচ্ছি, রাতে কি খাবো। সো ওই ধরনের লোক যখন একজন এগিয়ে এসে বলে যে হ্যাঁ আমি আসি আপনার সাথে, আমি চেষ্টা করব, আমি এখন থেকে নিজেও করব, ভাগ আসলে তাকে ফেরত দেওয়ানোর জন্য চেষ্টা করব, আমার গ্রামের মানুষকেও আমি বোঝাবো যে যাতে বাঘটা মারা না যায়, এই ব্যাপার। সো আমরা যেটা করলাম, ওই রেসপন্স টিমের 7 থেকে 10 জন যখন আমরা পেলাম যে যারা স্বেচ্ছাসেবা দিতে আগ্রহী, আমরা তাদের নলেজ ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য ইয়ার, প্রতি মাসে একসাথে বসা, একটু একটু করে তাদেরকে এক একজন লিডার হিসাবে তৈরি করলাম। কারণ আমার কনসেপ্টটা ছিল খুব সহজ, আজকে আমি সেখানে চাকরি করছি বা ইভেন বন বিভাগের যারা, তারাও সেখানে পোস্টেড হয়ে গিয়েছে। 3 বছর পরে হয়তো নতুন আরেকজন এখানে আসবেন, 3 বছর পরে আমার মতো আরেকজন আশরাফুল সেখানে যাবেন। কিন্তু ওই মানুষগুলি কিন্তু সুন্দরবনে থাকতে হবে সবসময়। বাঘ থাকুক না থাকুক, এটা সুবিধা বা অসুবিধা যাই হবে, ঢাকায় বসে আমার সেটা ফিল করার কথা না, এটা তিনি আগে ফিল করবেন। সুতরাং এটার ওনারশিপ আপনারই নিতে হবে। আমার এই মেসেজটা তারা খুব সহজভাবে নিয়েছে এবং তারা বলেছে হ্যাঁ আপনি ঠিক, আমার যাই করি আমাদেরই করতে হবে। কারণ আমাদের কনসেপ্টটা ছিল বাঘ যখন বের হয়ে আসে, আমি থাকি খুলনায়, আমি থাকি ঢাকায়, বা আমাদের ট্রাঙ্কুলাইজ যারা করবে তারা থাকে অনেক দূরে। এই 5 ঘন্টা লাগে তাদের সুন্দরবনে পৌঁছাতে। এই 5 ঘন্টা কিন্তু ইনস্ট্যান্ট ম্যানেজার আমাদের দরকার ছিল, যারা ওই গ্রামেই থাকবেন এবং তারা জানবেন কি করতে হয় না হয়। ধীরে ধীরে কিন্তু তারা আস্তে আস্তে ওই লোকগুলি, আমরা প্রায় খবর পাওয়া শুরু করলাম যে হ্যাঁ ভাইয়া আমি মিরগান গ্রাম থেকে বলছি, এইমাত্র একটা বাঘ ঢুকছে গ্রামে, তাহলে আপনারা কি করতেছেন চিন্তা করেন, আমরা পাহারা দিচ্ছি। মানুষজনকে সাবধান করে দিচ্ছি, তাদেরকে আমরা হ্যান্ড ব্রেক দিয়েছিলাম। তখন আমি ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ বাংলাদেশের সাথে কাজ করি, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তাদেরকে পর্যাপ্ত সাপোর্টগুলো দিলাম। ধীরে 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 আমরা দেখলাম সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। প্রথম দিকে যারা হাসতো যে আরে ধুর তোমাদেরকে তো স্বেচ্ছাসেবার নাম নিয়ে ঠকাই দিচ্ছে, প্রথম যখন একটা গ্রাম থেকে বাঘ ফেরত গেল, এর আগে সবার এক্সপিরিয়েন্সটা ছিল যে বাঘ আসলে হয় মানুষ মেরে যাবে, তাহলে আমরা এদেরকে মারবো। কিভাবে ফেরত গেল এবং কিভাবে ফেরত যায় সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল চলছে, অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে। আর